আজ আমরা খুব চমৎকার একটি ঐতিহাসিক দলিলের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে কে খন্দকারের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ১৯৭১ ভেতরে বাইরের একটি নির্মোহ পর্যালোচনাই হল আমাদের আজকের এই আয়োজনের মূল বিষয়। এই যুদ্ধের ভেতরের গভীর জটিলতাগুলো ভালোভাবে বুঝতে হলে আজ আমরা পুরো আলোচনাটিকে কয়েকটি নির্দিষ্ট ধাপে সাজিয়েছি। প্রথমে ১৯৭১ সালের একটি নির্মোহ চিত্র, এরপর ২৫শে মার্চের প্রস্তুতির অভাব, যুদ্ধ পরিচালনা ও সেক্টর বিন্যাস, অপারেশন জ্যাকপট ও কিলো ফ্লাইট, মুজিব বাহিনীর মতো সমান্তরাল কমান্ড এবং সব শেষে সঠিক ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা। এখন এই বিশ্লেষণটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এর সবচেয়ে শক্তিশালী দিক হল লেখকের অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞতা। গ্রুপ ক্যাপ্টেন কে খন্দকার ছিলেন মুক্তিযুদ্ধে যোগ দেয়া সবচেয়ে সিনিয়র বাঙালি সামরিক কর্মকর্তা। বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে তিনি একদম নীতি নির্ধারণী পর্যায় থেকে খুব কাছ থেকে যুদ্ধটাকে পর্যবেক্ষণ করেছেন। চলুন তাহলে আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। ১৯৭১, একটি নির্মোহ দৃষ্টি। লেখকের আসলে মূল লক্ষ্যটাই ছিল প্রচলিত আবেগপূর্ণ কাহিনীর বাইরে গিয়ে একদম নিরেট বাস্তবতা আর দাপ্তরিক নথির উপর ভিত্তি করে ইতিহাসকে তুলে ধরা। আবেগের জায়গা থেকে নয়, বরং প্রশাসনিক বাস্তবতার জায়গা থেকে যুদ্ধটাকে বিশ্লেষণ করার কারণে এই লেখাটি এতটা মূল্যবান। আমাদের দ্বিতীয় পর্বের বিষয় হল ২৫শে মার্চ এবং শেষ সময়ের প্রস্তুতির অভাব। বইটিতে খুব স্পষ্টভাবে একটি চরম বাস্তবতার কথা উঠে এসেছে। লেখক বলছেন, ২৫শে মার্চের সেই মর্মান্তিক ঘটনার আগে রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে আসলে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা পরিকল্পনাই ছিল না। ফলে যখন পাকিস্তানি সামরিক বাহিনী অতর্কিত আক্রমণ শুরু করল, তখন বাঙালি সামরিক কর্মকর্তা বা সাধারণ সদস্যদের দিক থেকে কোনো পূর্ব প্রস্তুতিই ছিল না। পুরো বিষয়টা বেশ অদ্ভুত, তাই না? একদিকে ১৯৭১ সালের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী চরম গোপনীয়তার সাথে তেজগাঁও বিমানবন্দরের সৈন্য নামাচ্ছিল এবং চট্টগ্রাম বন্দরে অস্ত্রবাহী জাহাজ আনছিল। বাঙালি অফিসাররা কিন্তু এই আসন্ন বিপদের কথা বুঝতে পেরে সতর্কও করেছিলেন, কিন্তু রাজনৈতিক সমাধানের আশায় অনেকটা সময় পেরিয়ে যায়। আর পূর্বপরিকল্পিত কোনো প্রতিরক্ষামূলক কৌশল না থাকায় বাঙালিদের একদম প্রাথমিক প্রতিরোধটা ছিল পুরোপুরি স্বতঃস্ফূর্ত এবং অসংগঠিত, যার চরম মূল্য চোকাতে হয়েছে অসংখ্য প্রাণহানির মধ্য দিয়ে। এবারে আসি তৃতীয় পর্বে, যুদ্ধ পরিচালনা এবং সেক্টর বিন্যাস। সেই শুরুর দিকের বিশৃঙ্খলাটা কাটিয়ে ওঠার জন্য পরবর্তীতে জেনারেল জি ওসমানীর নেতৃত্বে একটি দারুণ সুসংগঠিত সামরিক কাঠামো গড়ে তোলা হয়। প্রবাসী সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো দেশের ভৌগোলিক সীমানাকে মোট ১১টি সুনির্দিষ্ট অপারেশনাল সেক্টরে ভাগ করে ফেলে। এই ১১টি সেক্টরের মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল ১০ নম্বর সেক্টরটি। এটি তৎকালীন প্রশাসনিক এবং সামরিক উদ্ভাবনী ক্ষমতার এক অনন্য উদাহরণ, কারণ এর নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানাই ছিল না। এটি মূলত নৌবাহিনী, বিমান বাহিনী এবং নৌ কমান্ডোদের মতো বিশেষায়িত বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হিসেবে কাজ করত। অর্থাৎ তারা পুরো দেশ জুড়ে গোপন সামরিক অভিযান চালালেও সরাসরি কেন্দ্রীয় কমান্ডের অধীনেই থাকত। আর এই বিষয়টা আমাদেরকে একটি চমৎকার প্রশ্নের সামনে দাঁড় করায়। এই যে অত্যন্ত প্রশিক্ষিত বিশেষায়িত বাহিনীগুলো গোপন অভিযান চালালো, এগুলো আসলে যুদ্ধের গতিপথকে কতটা বদলে দিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের চতুর্থ পর্ব, অপারেশন জ্যাকপট ও কিলো ফ্লাইট। সংখ্যাটা মাত্র ১৬০। শুনতে খুব বড় মনে না হলেও এর ইম্প্যাক্ট ছিল বিশাল। মাত্র ১৬০ জন অত্যন্ত উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত নৌ কমান্ডোকে শত্রুর ঘাঁটির একদম গভীরে পাঠিয়ে পরিচালনা করা হয়েছিল সেই ঐতিহাসিক অপারেশন জ্যাকপট। অত্যন্ত নিখুঁত একটা পরিকল্পনার মাধ্যমে এই কমান্ডোদের বিভিন্ন কৌশলগত বন্দরে ভাগ করে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর থেকে শুরু করে দাউদকান্দি, প্রতিটি জায়গায় নির্দিষ্ট সংখ্যক কমান্ডো পাঠানো হয়। উদ্দেশ্য ছিল একটাই, অগাস্ট মাসে একেবারে একই সময়ে আক্রমণ করে শত্রুর সাপ্লাই লাইন পুরোপুরি পঙ্গু করে দেওয়া, এবং এটা ছিল অভাবনীয় একটা কৌশলগত সাফল্য। ঠিক একইভাবে বাংলাদেশ বিমানবাহিনীর শুরুটাও হয়েছিল অত্যন্ত ছোট পরিসরে।
কিলো ফ্লাইট নামে পরিচিত এই ফোর্সের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৯ জন অত্যন্ত নিবেদিত প্রাণ বৈমানিকের হাত ধরে। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই দুর্লভ ছবিটি ভারতের দিমাপুরে তোলা কেলো ফ্লাইটের সদস্যদের। এখানেই চরম গোপনীয়তার সাথে তারা ফাইটার পাইলট হিসাবে ট্রেনিং নিয়েছিলেন আর শত্রুর রাডার ফাঁকি দিয়ে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সামরিক ক্ষেত্রে এত সব অসাধারণ অর্জন থাকার পরেও মূল বইটিতে পর্দার আড়ালে ঘটে যাওয়া জটিল রাজনৈতিক দ্বন্দ্বের কথাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া হয়নি। তাহলে প্রশ্ন জাগে, এই অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনগুলো যুদ্ধক্ষেত্রে ঠিক কী ধরনের প্রভাব ফেলেছিল? এ নিয়েই আমাদের পঞ্চম পর্ব, মুজিব বাহিনী একটি সমান্তরাল কমান্ড। এখানে লেখক সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি বেশ বিতর্কমূলক প্রশাসনিক বাস্তবতাকে সামনে এনেছেন। একদিকে ছিল মূল মুক্তিবাহিনী, যারা সরাসরি অস্থায়ী সরকার এবং জেনারেল ওসমানীর সামরিক কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছিল, কিন্তু অন্যদিকে মুজিব বাহিনী বা বিএলএফ কাজ করছিল সম্পূর্ণ আলাদা একটি সমান্তরাল কমান্ড হিসেবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং জেনারেল উবানের সহায়তায় স্বাধীনভাবে পরিচালিত এই বাহিনীটি সে সময় যুদ্ধকালীন নেতৃত্বের মধ্যে এক ধরনের অবিশ্বাস আর গভীর রাজনৈতিক দূরত্বের সৃষ্টি করেছিল। আমাদের একদম শেষ পর্ব, সঠিক ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা। লেখক বইটিতে স্পষ্ট করে বলেছেন যে তরুণ প্রজন্মের ইতিহাস জানার প্রবল আগ্রহ থেকেই তিনি এই নির্মোহ সত্য লিখতে উদ্বুদ্ধ হয়েছেন, যাতে তারা সত্য আর মিথ্যাকে আলাদা করতে পারে। আসলেই তো একটি জাতির সত্যিকারের ভিত্তি তো লুকিয়ে থাকে তার বস্তুনিষ্ঠ এবং দালিলিক ইতিহাসের মাঝে, কোনো অতিরঞ্জিত মিথের ওপর নয়। মূল নথির ওপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই বিশ্লেষণটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যাওয়ার আগে একটি বিষয় আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। ৭১ সালে সে অভাবনীয় বিজয় এবং একই সাথে এর ভেতরের বিভিন্ন অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, এই দুই ধরনের নিরেট বাস্তবতাকে মেনে নেওয়ার মাধ্যমে কি আমরা ভবিষ্যতের জন্য একটি আরও সুদৃঢ় এবং সত্য পথরেখা তৈরি করতে পারি না? সঠিক ইতিহাস কিন্তু আমাদের সেই শিক্ষাই দেয়।